আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে আমি কাকে ভোট দেব। যেহেতু জুলাইতে আমাদের এত বাচ্চাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে আবার এই স্বতঃস্ফূর্ত আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, সে কারণে আমি আমার ভোটটাকে মিস করতে দিব না বলেই এসেছি। আমাদের দেশটাকে একটা উন্নত জায়গায়, একটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে, যেখানে আর কাউকে শহীদ হতে হবে না, আর কাউকে দেশ করার জন্য রক্ত দিতে হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, শুধু উন্নতির চরম পর্যায়ে আমরা পৌঁছে যাব। ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কোন প্রত্যাশা নিয়ে ভোট দিতে এসেছেন? আসলে প্রথমত আমি খুবই কনফিউজ ছিলাম যে আসলে আমি কাকে ভোট দেব। কারণ আমাদের যে বর্তমান যে অবস্থা, আমরা বাঙালিরা আমাদের বিশ্বাসের জায়গাটা অনেক নড়ে গেছে। কিন্তু তারপরও যেহেতু জুলাইতে আমাদের এত বাচ্চাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা যে আবার এই স্বতঃস্ফূর্ত আনন্দমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, সে কারণে আমি আমার ভোটটাকে মিস করতে দিব না বলেই এসেছি। তবে হ্যাঁ, অবশ্যই আমি ভোট দেব, কিন্তু আমি কনফিউজ বলে আমি এখন আল্লাহর কাছে প্রার্থনা করব আমার ভোটটা যেন একজন সঠিক নেতৃত্বের হাতে যায়, যিনি মাহাথির মোহাম্মদ অথবা কামাল আতাতুর্কের মতো আমাদের দেশটাকে, আমার মাতৃভূমিকে সত্যিকারের ভালোবেসে আমাদের দেশটাকে একটা উন্নত জায়গায়, একটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিবে, যেখানে আর কাউকে শহীদ হতে হবে না, আর কাউকে দেশ করার জন্য রক্ত দিতে হবে না, আর কোনো মায়ের বুক খালি হবে না, শুধু উন্নতির চরম পর্যায়ে আমরা পৌঁছে যাব। সেই প্রত্যাশা নিয়েই আমার ভোট দিতে আসা। এবং অবশ্যই কাউকে ভোট দিবেন বলে ঠিক করেছেন ইতোমধ্যে। হ্যাঁ, কোন কোন যোগ্যতার ভিত্তিতে তাকে এগিয়ে রেখে ভোট দিবেন? প্রথমত আমার কাছে প্রথম যোগ্যতা একটাই, যে সত্যিকারের দেশপ্রেমী, যে দেশকে ভালোবাসবে তার মায়ের মতো করে, সে দেশকে লুটবে না, সে দেশকে এগিয়ে দিবে সমৃদ্ধির পথে, যে তার নিজ মাকে সাজাবে, আমার বাংলা মাকে সাজাবে, আমার বাংলা মাকে অলংকারে অলঙ্কৃত করবে, আমার মায়ের অলংকার ছিন্ন করে বাইরে কোথাও যাবে না। আমরা সমৃদ্ধ এক বাংলাদেশ গড়ব, এবং এই প্রত্যাশায় যাকে আমার কাছে একটু মনে হয়েছে যে এর উপর আমি নির্ভর করতে পারি, বা এর উপর আমার একটু অল্প একটু ভরসা বেশি, আমি সেই প্রত্যাশা থেকেই ভোট দিতে এসেছি। এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তারা অবশ্যই কোন একটা রাজনৈতিক দলের হবেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল দারুণ দারুণ সব ইশতেহার ঘোষণা করেছে। আর সেই জায়গা থেকে আসলে আমরা তো এর পূর্ববর্তী সময় দেখেছি রাজনৈতিক নির্বাচনের সময় বিভিন্ন ইশতেহার ঘোষণা করতো। ক্ষমতা আসার পরে বাস্তবায়নের মাত্রাটা দেখে আমরা বুঝতে পারতাম যে আসলে কতটুকু বাস্তবায়িত হচ্ছে। এই নিয়ে কিছু বলার আছে কিনা? আসলে কি, আমি একটু আগে আপনাকে বলেছি যে সত্যিকারের দেশপ্রেমিক যারা, তারা তো মিথ্যা বলে ইশতেহার দেয় না। যেহেতু অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই দেশে আবার নতুন করে গণতান্ত্রিক একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন এসেছি, যারা আসছে তারা নিশ্চয়ই অতীত থেকে শিক্ষা নেবে, যে তুমি যত বড় শক্তিশালী হও না কেন, তোমার জীবনে যত কিছুই তুমি পাওয়ারফুল হও না কেন, তুমি যদি দেশপ্রেমিক না হও, তুমি যদি দেশকে উন্নতির পথে না নাও, তাহলে জীবনেও তুমি এই দেশকে বা দেশের জাতির কাছে কাঙ্ক্ষিত লোক হবে না। তো যারা আসবেন, আমি তাদের প্রতি একটাই প্রত্যাশা, প্লিজ অতীত দেখে শিখে নিন, দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। শুধু এই দুনিয়াতেই ক্ষমতায় অসীম হবেন না, আপনার মৃত্যুর পরও দেশবাসী লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কাঁদবে, আপনাকে আবার কামনা করবে। অটোমেটিক আপনি সম্মানের সাথে এই দেশে আসবেন, ভোটবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ইশতেহার যেটা ঘোষণা করেছেন তার চেয়েও সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করুন। এবং ভোট দিতে এসেছেন, আরেকটা প্রশ্ন করব, শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে কোনো প্রত্যাশা নিয়ে এসেছেন কিনা, যে তার বিচারটা হবে এরকম? অবশ্যই, শুধু নট অনলি হাদি, আমাদের মুগ্ধ আবু সাইদ থেকে শুরু করে যারা শুরু করে দিয়েছিলেন, সেই জয়যাত্রার একজন মহানায়ক ছিলেন আমাদের হাতে, যিনি উদ্দাম সাহসী, যাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, যিনি আজ নজরুলের পাশে ঘুমন্ত। তো আজকে ওনার প্রতি আমাদের আত্মার অনেক দোয়া, এবং আমি দোয়া করি আল্লাহ যেন হাদির যে মাতৃপ্রেম দেশপ্রেম ছিল সেটা যেন আমাদের নেতাদের মাঝখানে বন্টন করে দেয়, হাদির এই রক্ত যেন বৃথা না যায়, এবং হাদি যেন যেই বাংলাদেশের স্বপ্ন দেখে তার জীবন থেকে কুণ্ঠিত হননি, সেই বাংলাদেশ যেন আমরা পেয়ে যাই। হাদির বিদেহী আত্মার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কামনা, ওনার জান্নাতুল ফেরদৌসের জন্য আমার মনের থেকে কামনা। ধন্যবাদ।